থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতেও মার্কস কমই আসে, কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন গুলো নিট পরীক্ষাতে আমরা বেশি দেখি। জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। আর দুটো গ্রাফ আছে, তাহলেই আমাদের এই চ্যাপ্টার সমাপ্ত হয়ে যাবে। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাজিওট্রপ। এই জায়গাটার নাম অ্যাজিওট্রপ রয়েছে। অ্যাজিওট্রপটা কি বস্তু? প্রথম কথাটা হচ্ছে এটা একটা কিন্তু দ্রবণ, কিন্তু কেমন দ্রবণ? অনাদর্শ দ্রবণ, নন আইডিয়াল দ্রবণ। তো এদেরকে নন আইডিয়াল সলিউশন না বলে হঠাৎ অ্যাজিওট্রপ কেন বলছে? বলছে ল্যাটিন শব্দ অ্যাজিওট্রা, এর মানে হচ্ছে ধ্রুবক, আর ট্রোপাস মানে হচ্ছে অবস্থান। মানে এই ধরনের দ্রবণের কিছু একটা ধ্রুবক থাকে, অবস্থান পাল্টালেও দ্রবণের কোন একটা ধর্ম পাল্টায় না। কি সেটা? সেটার নাম হচ্ছে বয়েলিং পয়েন্ট। এই জাতীয় দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রবণটার অবস্থা পরিবর্তন করে দিলে পরিবর্তিত হয় না। এবার জায়গাটার মানেটা বলছি। মনে করা যাক জল, জলের স্ফুটনাঙ্ক 100°C 373 কেলভিন। কিন্তু জলকে যে আমরা পাহাড়ের মাথায় আমরা যাব, দার্জিলিং পাহাড়ের মাথায়, তখন দেখবো জলের স্ফুটনাঙ্ক কমে গেছে। তার কারণ হচ্ছে যে ওখানে বায়ুমণ্ডলীয় চাপও কম। আর আমরা কি পড়েছি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট জায়গাটাতে? যখন বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, তখনই একটা দ্রবণ ফুটতে শুরু করে দেবে। তো পাহাড়ের ওপরে উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায়। তোমরা ফর্মুলা জানো, P=H ρg। তো উচ্চতা বাড়লে বায়ুর চাপ হ্রাস প্রাপ্ত হয়ে যায়, তো সেখানে সহজেই জলটা ফোটে। কিন্তু অ্যাজিওট্রপ হচ্ছে এমন একটা দ্রবণ, সেটাকে তুমি পাহাড়ের মাথায় নিয়ে যাও, কি খনির নিচে নিয়ে যাও, কি মাথায় নিয়ে বসে থাকো, কি তুমি অপেক্ষিক আর্দ্রতা পরিবেশের বাড়িয়ে দাও, বর্ষাকালে যেমন এখন আপেক্ষিক আর্দ্রতা বেশি, চাপের পরিবর্তন করো, কিছুতেই এই দ্রবণটার স্ফুটনাঙ্ক পাল্টাবে না। তুমি চাপ বাড়াও, পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে চাপ কমাও, অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্ক যা সমতল ভূমিতে তাহাই সর্বত্র। ওই যে বললাম, গ্রিক শব্দ অ্যাজিওট্রাস মানে হচ্ছে ধ্রুবক, আর ট্রোপাস মানে হচ্ছে অবস্থান। তুমি এই দ্রবণেরকে যেখানে অবস্থান সেখানে নিয়ে যাও, এর স্ফুটনাঙ্কর কোন রকম ধ্রুবক রাশি পরিবর্তন হবে না, মাথায় রেখে দাও। এটা হচ্ছে অ্যাজিওট্রপ। তাহলে অ্যাজিওট্রপটা, যেটা প্রথম কথা আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট বয়েলিং পয়েন্ট মিক্সচার। এই দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট বয়েলিং পয়েন্ট মিক্সচার। তার মানে এটা কনস্ট্যান্ট, মানে প্রেসারের উপর ইন্ডিপেন্ডেন্ট, চাপ নিরপেক্ষ, আপেক্ষিক আর্দ্রতা নিরপেক্ষ, এমনকি উচ্চতা নিরপেক্ষ। 2 নম্বর, এটা কিন্তু সবসময়তে বাইনারি মিক্সচার হতে হবে। কখনো তিনটের মিশ্রণ দিয়ে অ্যাজিওট্রপ তুমি বানাতে পারবে না। তুমি দ্রবণ বানাতে পারবে, কিন্তু অ্যাজিওট্রপ বানাতে পারবে না। বাইনারি, বাইনারি সংখ্যা কম্পিউটারে আমরা কি পড়ি, 0 আর 1 দিয়ে নাকি লিখি। মানে 2। বাইনারি মিক্সচার মানে কি, 2 কম্পোনেন্টস অনলি, শুধুমাত্র দুটোই উপাদান থাকবে। ঠিক আছে, 2 কম্পোনেন্টস অনলি, কেবলমাত্র দুটি উপাদান এখানে উপস্থিত থাকবে, আর একাধিক থাকবে, তার থেকে বেশি থাকবে না। 3 নম্বর, এরা রাউল্টের সূত্র মেনে চলবে না। রাউল্টের সূত্র মেনে চললে বাষ্পচাপ উচ্চতা বাড়ার সাথে সাথে কমে যেত, কিন্তু ডাজ নট ওবে রাউল্টসের সূত্র। এটা কিন্তু রাউল্টের সূত্রকে ওবে করবে না। এবার যদি আমরা ভাবি প্রকারভেদ কি, যেরকম অনাদর্শ দ্রবণ 2 রকম, অনাদর্শ ধনাত্মক বিচ্যুতি, অনাদর্শ ঋণাত্মক বিচ্যুতি, সেরকম অ্যাজিওট্রপও না 2 রকম আছে। একটা ধনাত্মক বিচ্যুতির অ্যাজিওট্রপ, একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতির অ্যাজিওট্রপ। তাহলে আমরা প্রকারভেদটাকে দেখে নিই। এই নন আইডিয়াল সলিউশনের নেচার কি রকম, প্রকৃতি, তার উপর ভিত্তি করে অ্যাজিওট্রপকে আমরা
দুই ভাগে ভাগ করছি। প্রথমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ, এবং অন্যটির নাম হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্টের অ্যাজিওট্রপ, মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ। এবার ভাবছি যে কি ব্যাপারটা, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট টিবা বলছে কেন, মিনিমাম বয়েলিং পয়েন্ট টিবা কেন বলছে, আবার বলছে বয়েলিং পয়েন্ট ধ্রুবক। ব্যাপারটা হচ্ছে এটাই যে যে অ্যাজিওট্রপটার ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, তার মানে হচ্ছে এই অ্যাজিওট্রপটার যে স্ফুটনাঙ্ক, এই অ্যাজিওট্রপটির যে স্ফুটনাঙ্ক সেটা প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্কের চাইতে বেশি। মনে কর এ আর বি দুটো উপাদান দিয়ে আমরা একটি অ্যাজিওট্রপ প্রস্তুত করলাম, উপাদানগুলোর যে স্ফুটনাঙ্ক তার থেকে এই অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্কটা বেশি হবে। মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ ঠিক উল্টোটা, তাহলে এই অ্যাজিওট্রপটির যে বয়েলিং পয়েন্ট, that will be less than the boiling point of the every component, প্রত্যেকটা কম্পোনেন্টের বয়েলিং পয়েন্টের থেকে অ্যাজিওট্রপের বয়েলিং পয়েন্ট কম হবে, তার জন্যই আমরা বলছি মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। এবার যদি আমরা আরেকটু চিন্তা ভাগ করি, কোন ধরনের দ্রবণগুলো এই ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ তৈরি করে, ভালো করে চিন্তা করো। এই অ্যাজিওট্রপের বয়েলিং পয়েন্ট বেশি, মানে বাষ্পচাপ কম, তাই না? যে দ্রবণের বাষ্পচাপ কম, তার বাষ্পচাপ বাড়াতে 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 1 atm এর সাথে সমান করলে তবে তো সে ফুটবে। অনেক তাপ দিতে হবে, অনেক গ্যাস খরচ হবে, দাম বেশি একই গ্যাসের। তার মানে এই দ্রবণগুলোর বাষ্পচাপ কম, তার মানে কেমন ধরনের অনাদর্শ দ্রবণ? ঋণাত্মক বিচ্যুতি অনাদর্শ দ্রবণ। কারণ ঋণাত্মক বিচ্যুতি অনাদর্শ দ্রবণেরই তো বাষ্পচাপ কম হয়। তাহলে এই যে নেগেটিভ ডেভিয়েশন যারা করে, নেগেটিভ ডেভিয়েশন যে সমস্ত অনাদর্শ দ্রবণগুলো দেখায়, নেগেটিভ ডেভিয়েশন নন আইডিয়াল সলিউশন যারা, তারা এই ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ বানায়। অন্যটাতে চলে আসা যাক। মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে কি? স্ফুটনাঙ্ক কম, মানে বাষ্পচাপ বেশি, আর একটু বাড়ালেই ফুটতে শুরু করবে টকবক টকবক করে, অল্প তাপ দিতে হবে। তার মানে এরা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন নন আইডিয়াল সলিউশন, ধনাত্মক বিচ্যুতির অনাদর্শ দ্রবণগুলোই মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ তৈরি করে। এই জায়গাগুলো ভালো করে দেখে নিতে হবে। আর টু কম্পোনেন্টের মিক্সচার হবে। কোশ্চেন কোথা থেকে আসবে? গ্রাফ থেকে আসবে, আর কোথা থেকে আসবে? উদাহরণ থেকে আসবে। তাহলে এই পৃষ্ঠাতে আমরা দেখব ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা কারা তৈরি করছে আমাদের। তাহলে চলো প্রথমটা দেখে নেওয়া যাক, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট যেন খাতায় লিখে নেওয়া হয়। প্রশ্ন আসবে, এই যে পরীক্ষা আসবে এদের কিছুদিন পরে সব প্রশ্ন দেওয়া হবে, উদাহরণ দিতে বলা হবে, ভালো করে লিখে নিতে হবে। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপের প্রথমে আমি উদাহরণগুলো বলে দিচ্ছি। প্রথম উদাহরণ ভালো করে দেখতে হবে, ঋণাত্মক বিচ্যুতি দ্রবণগুলোই কিন্তু দেখাবে। আমি যে কটা উদাহরণ লিখবো, প্রত্যেকটা উদাহরণই যদি খাতার 2, 4, 10টা পেজ আগে উল্টানো যায়, দেখা যাবে অনাদর্শ ঋণাত্মক বিচ্যুতি দ্রবণের উদাহরণের মধ্যে পড়বে ওরা, এবং ওরা আছে, 100% আছে। কারা কারা দেখে নেওয়া যাক। 68% নাইট্রিক অ্যাসিড আর 32% জল
তোমাদেরকে আমি বলেছিলাম জলের সাথে অ্যাসিডের জলীয় দ্রবণগুলো ঋণাত্মক বিচ্যুতি দেখায়, নেগেটিভ ডেভিয়েশন। এর বয়লিং পয়েন্ট কত? 120.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কারা? 20% HCl, 80% জল, ওয়েট বাই ওয়েট, ভলিউম বাই ভলিউম না। এর বয়লিং পয়েন্ট কত হবে? 108.6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কে আছে? 35% অ্যাসিটিক অ্যাসিড। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি এই যে বয়লিং পয়েন্ট গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, শুধু বয়লিং পয়েন্টই না, ওদের ফিক্সড কম্পোজিশন গুলোও মনে রাখতে হবে। সব কটা না, ঠিক আছে। যে কোনো দুটো মনে রেখে দেবে। মানে ম্যাক্সিমাম বয়লিং এর দুটো, মিনিমাম বয়লিং এর দুটো, দুটো যদি মুখস্থ রাখতে পারা যায়, পরীক্ষায় তো লিখতে দেবে শর্ট কোশ্চেন, তাহলে একটা ভুলে গেলে অন্তত আর একটা স্টকে থাকবে। তাই দুটো দুটো করে মাথায় রেখে দিতে হবে। 35% অ্যাসিটিক অ্যাসিড আর বাকি 65% হচ্ছে পিরিডিন। এর বয়লিং পয়েন্ট হচ্ছে 93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর লাস্ট উদাহরণ লিখে দিচ্ছি, 80% ক্লোরোফর্ম, যেটা তোমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে পড়েছো। আর বাকি 20% অ্যাসিটোন, যেটা আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পড়বো। তৈরি হয়ে যাবে একটা অ্যাজিওট্রপ, যার স্ফুটনাঙ্ক হবে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কোনো দুটো উদাহরণ মুখস্থ রাখতেই হবে, যার যেটা সুবিধা বলে মনে হয়। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলবো প্রথম দুটো মুখস্থ রাখতে, নাইট্রিক অ্যাসিড জল, HCl জল। তাহলে যদি মনে হয় আমি 80-20 কম্বিনেশনে দুটো মুখস্থ রাখবো, তাহলে সে সেরকম ভাবে রাখতে পারে। পার্সেন্টেজও মনে রাখতে হবে ওটা স্যার? হ্যাঁ অবশ্যই, পার্সেন্টেজ মনে তো রাখতেই হবে। আমরা কি আর যে কোনো পরিমাণ জল আর যে কোনো পরিমাণ সে তো যে কোনো পরিমাণ অ্যাসিডই দ্রবীভূত হয়ে যাবে জলের মধ্যে, কিন্তু ফিক্সড কম্পোনেন্টের কম্পোজিশনও কিন্তু হতে হবে। তাহলে আমি এখানে আরো একটা জিনিস এখানে অ্যাড করে দিই, বরং টু কম্পোনেন্টস হ্যাভিং আ ডেফিনিট কম্পোজিশন, এদের নির্দিষ্ট সংযুক্তি, হ্যাভিং আ ডেফিনিট কম্পোজিশন অনলি, হ্যাভিং আ ডেফিনিট কম্পোজিশন অনলি। আর একটা কথা, অ্যাজিওট্রপের আর একটা বড় পয়েন্ট যেটা জেনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আর কি আসবে, এটা জেনে রাখতে হবে যে দেখো আমরা কি জানি, সাধারণ দ্রবণকে আমরা যদি পাতন পদ্ধতি করি, তাহলে পাতনের অবশেষ এবং এবং অতিরিক্ত তাপে যেটা বাষ্প হয়ে উড়ে যায়, তারপর লিভিক কন্ডেন্সার দিয়ে ঠান্ডা করে তারপর পাওয়া যায়, মানে দুটো আশ্রিত তরল আর অবশেষ দুটো অংশ হয়। তো পাতনের পদ্ধতিতে তুমি যে কোনো দ্রবণকে আলাদা করতে পারি, কিন্তু আলাদা করতে পারি না অ্যাজিওট্রপকে, মাথায় রেখে যাবে। কেন পারি না, তার কি কারণ অত ভাবার কোনো প্রয়োজন নেই, শুধু এটুকু জানলেই 12 লেভেলে যথেষ্ট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই তার জন্য। মাথায় রেখে দিতে হবে যে বাই ডিস্টিলেশন, পাতন পদ্ধতিতে we cannot separate azeotrope into components. We cannot separate azeotrope, আমরা অ্যাজিওট্রপকে সেপারেট করতে পারছি না কিন্তু, ইনটু কম্পোনেন্টস, আমরা উপাদানের মধ্য দিয়ে ওদেরকে আলাদা করতে পারি না। বাই ডিস্টিলেশন we cannot separate azeotrope into components. এবার হচ্ছে গ্রাফটা একটু বুঝে ড্র করতে হবে আমাদেরকে। আমি গ্রাফটা ড্র করে দিচ্ছি, কিন্তু গ্রাফটা বুঝতে হবে। কিন্তু এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমরা প্লট করব স্ফুটনাঙ্ক, আর এক্স অক্ষ বরাবর আমরা প্লট করব মোল ভগ্নাংশ বা উপাদান সংযুক্তি। একদম বাঁ দিকে নিচ্ছি আমরা কম্পোনেন্ট এ, একদম ডান দিকে নিচ্ছি আমরা কম্পোনেন্ট বি। তাহলে এখানে কম্পোনেন্ট এর মোল ভগ্নাংশ 1, এখানে কম্পোনেন্ট বি এর মোল ভগ্নাংশ 0, এখানে আবার কম্পোনেন্ট বি এর মোল ভগ্নাংশ 1, কম্পোনেন্ট এর মোল ভগ্নাংশ এখানে
শূন্য রয়েছে। এবার কথাটা হচ্ছে যেটা, দেখো এখানে আমরা এক্স অ্যাক্সিসে কি নিয়ে, ওয়াই অ্যাক্সিসে কি নিয়েছি, বয়লিং পয়েন্ট নিয়েছি। কেমন ধরনের অ্যাজিওট্রপ এটা? ম্যাক্সিমাম বয়লিং, মানে কম্পোনেন্ট এর যে বয়লিং পয়েন্ট, মনে করা যাক এটা বয়লিং পয়েন্ট অফ কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি এর বয়লিং পয়েন্ট মনে করা যাক এটা বয়লিং পয়েন্ট অফ কম্পোনেন্ট বি। এদের দুজনের থেকে এখানে যদি একটা অ্যাজিওট্রপ তৈরি হয় সি, এই পজিশনে মনে করা যাক একটা ম্যাক্সিমাম বয়লিং এর অ্যাজিওট্রপটি তৈরি হয়েছে, তাহলে সেই অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্ক দুটো উপাদানের থেকেই বেশি হবে। এটা হবে বয়লিং পয়েন্ট অফ দা অ্যাজিওট্রপ, তাই না? ম্যাক্সিমাম বয়লিং মানে কি? এটাই তো, অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্ক এ এবং বি দুটি উপাদানের চাইতেই বেশি। যদি এটা আদর্শ, হ্যাঁ বলো। রিপিট করতে বলছিলাম একটু। একদম, এটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ, মানে কি এই অ্যাজিওট্রপটার যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্কের চাইতে, মানে এ এবং বি দুটো উপাদানের স্ফুটনাঙ্কের থেকে অ্যাজিওট্রপটা দেখো স্ফুটনাঙ্কটা বেশি, তাই না? সেটাই দেখো এখানে ড্র করা আছে। আর একটা যেটা আমি বলছিলাম, যদি এটা আদর্শ দ্রবণ হতো তাহলে লাইনগুলো অনেকটা আমরা এইরকম এরকম ড্র করে নিতাম, কারণ আদর্শ দ্রবণ তো আমরা জানি রাউল্টের সূত্র মেনে চলে, তো সেক্ষেত্রে সরল রেখাই পাওয়া যায়। কিন্তু এই দ্রবণে আমরা সরল রেখা পাবো না, কারণ এই দ্রবণগুলোর মধ্যে একটা দ্রবণও আদর্শ দ্রবণ নয়। কি পাবো আমরা? আমরা পাবো কার্ভ। আমরা পাবো কার্ভ, শুধু ওপরে কার্ভটা না, নিচেও আমরা কিন্তু কার্ভটা পাবো। এবার মনে প্রশ্ন জাগছে, এই কার্ভটা একবার ওপরে একবার নিচে এরকম কেন? কেমন ধরনের দ্রবণ এটা? ঋণাত্মক বিচ্যুতির দ্রবণ, মানে লাইনটা তো নিচের দিকে আসা উচিত। ঋণাত্মক বিচ্যুতির গ্রাফটা যদি কপি থেকে খুলতে পারা যায়, আমরা দেখতে পাবো যে লাইনটা তো নিচের দিকে নেমে যায়, অবনমন ঘটে বাষ্পচাপের, নিচের দিকে নামবে। তাহলে এটা কম্পোনেন্ট এর এই নিচের দিকে লাইনটাই আমরা পাচ্ছি, এটাই তো পাওয়া উচিত। তাহলে এটাকে আমরা বলছি লিকুইড কম্পোনেন্ট এ কেন? কারণ এটা এর দিকে, আর এটা হচ্ছে লিকুইড কম্পোনেন্ট বি। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ দ্রবণের লিকুইডের নিচের দিকেই থাকে। এবার প্রশ্ন যেটা জাগে সেটা হচ্ছে ওপরের দিকে আবার গ্রাফটা ঢেউটা কেন খেললো? এই ঢেউয়ের কারণ হচ্ছে, দেখো তো এই লাইনটাকে আমরা চিনি কিনা, কি লিখছি? লিন তাপ। লিন তাপটা কি বস্তু আমরা সবাই জানি কি জানি না? জানি। একটা দ্রবণ যখন ফোটে, ধরা যাক জল মনে করো ফুটছে, 100°C তাপমাত্রায় জল তরল থেকে ওই 100°C তাপমাত্রাতেই বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা গ্যাস জ্বালানো বন্ধ করে দিলে তো জলের ফোঁটা বন্ধ হয়ে যাবে, কিন্তু গ্যাস থেকে যে তাপ নিচ্ছে সেটা তো তাপমাত্রা বাড়াচ্ছে না। কি করছে তাহলে? পদার্থের অবস্থার পরিবর্তন করে দিচ্ছে, তরল থেকে বাষ্প, গ্যাস, এই অবস্থার পরিবর্তন করে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে নেওয়ার জন্যই আমরা লিন তাপ ব্যবহার করে থাকি। লিন তাপ আমাদেরকে সাপ্লাই করতে হয়। লিন মানে লুকিয়ে থাকে, তাপমাত্রা বাড়ায় না, তাই লুকিয়ে লুকিয়ে তাপটা অবস্থার পরিবর্তন করতে হেল্প করে। এই লিন তাপ গ্রহণের পর লিকুইডটা বাষ্পে পরিণত হবে। লিন তাপ মানে ল্যাটেন্ট হিট, এইটা গ্রহণ করার পরই এই লিকুইডটা দেখ ভালো সবাই বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। আর সেই জন্য এই লিন তাপটা নিচ্ছে বলেই, এনথ্যালপি কন্টেন্টটা থার্মোডাইনামিক্সে বাড়াচ্ছে বলেই বাষ্পটা কিন্তু, বাষ্পের মধ্যে মোট তাপের অংশ যেটাকে আমরা বলি এনথ্যালপি, এটা তরলের চাইতে বেশি বলে এই ঢেউয়ের উপরের দিকে কিন্তু বাষ্প চলে যাচ্ছে। এই বাষ্পটা লাস্টের লাইনটা কি বললেন? যাচ্ছে লাস্ট, এটাই জিজ্ঞাসা করছিলাম কারোর ডাউট থাকলে।
হ্যাঁ নাসিদ ভালো করে দেখ, তরল থেকে লিন তাপ নিয়ে বাষ্প হয়, তাপমাত্রা একই, নো টেনশন, তাপমাত্রা একই বলে এখানে বয়লিং পয়েন্টে দুটোই কোইনসাইড করে গেছে, তাপমাত্রা বাষ্পেরও যা তরলেরও তাই, বাষ্পেরও যা তরলেরও তাই, কিন্তু এনথ্যালপি বলে একটা কথা থার্মোডাইনামিক্স আমরা পড়েছি, এনথ্যালপি টোটাল হিট কন্টেন্ট ইন সিস্টেম, সেটা কার বেশি হবে, বাষ্পের না তরলের? বাষ্পের, বাষ্পের, কারণ লিন তাপ তো একটা তাপ, যেটার ফর্মুলা আমরা কি পড়ি ফিজিক্সে, কিউ ইজ ইকুয়াল টু লাইক এমএল, তো সেটা তো গৃহীত হয়ে যায়, সেই অতিরিক্ত এনথ্যালপিটা বাষ্প নিয়ে নেয় বলে বাষ্পের ওই এনার্জির লাইনটাতে ও কিন্তু ওপরের দিকে ঢেউটা খেলেছে, মানে এটা কি বোঝাচ্ছে, বাষ্পের লিন তাপ, বাষ্পের টোটাল এনথ্যালপি তরলের চাইতে বেশি। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এই হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ থেকে তাহলে কি কি মুখস্থ রাখতে হবে, বৈশিষ্ট্য, ধর্ম, কেন ম্যাক্সিমাম বলে সেটা, উদাহরণ যে কোনো দুটো, পার্সেন্টেজ এবং স্ফুটনাঙ্ক সমেত, পার্সেন্টেজ স্ফুটনাঙ্ক দুটোই লিখতে হবে। আমি যদি আজকে পরীক্ষায় বসি, আমি যদি লিখি নাইট্রিক অ্যাসিড আর ওয়াটারের মিশ্রণ একটা অ্যাজিওট্রপ যার স্ফুটনাঙ্ক 120.5 ডিগ্রি সেন্টিগ্রেড, নিজে থেকে নিজেকে প্রশ্ন কর, ভুল। একটা নির্দিষ্ট কম্পোজিশনে সেই অ্যাজিওট্রপটা তৈরি হবে, স্ফুটনাঙ্ক যেটা 120 হলো তার তো নির্দিষ্ট কম্পোজিশন আছে, আমরা তো পড়েছি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, যত দ্রাব আমরা যোগ করবো তত স্ফুটনাঙ্ক বাড়বে, তো বাড়তে বাড়তে 120 হবে, সেটা তো কম্পোজিশন একটা ফিক্সড আমাকে বলতে হবে যে এত গ্রাম, তাই গ্রাম মেনশন করতেই হবে। আর এই যে অ্যাজিওট্রপটা, এই অ্যাজিওট্রপটার স্ফুটনাঙ্ক চাপ বাড়ালেও বাড়বে না, চাপ কমালেও কমবে না, আপেক্ষিক আর্দ্রতা বাড়ালেও বাড়বে না, আপেক্ষিক আর্দ্রতা কমালেও কমবে না, এই জন্যই তো অ্যাজিওট্রপ নাম। ঠিক? কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। আর এই লাইনটার মানে জানার জন্য হয়তো ইচ্ছা করে, কিন্তু এই লাইনটার মানেটা যদি আমি বলতে যাই, তাহলে আমাকে ক্লাস 12 এর পড়াশোনা দিয়ে এটাকে বোঝানো সত্যি কথা বলতে অসম্ভব ব্যাপার। কেন পাতন পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাজিওট্রপকে এ এবং বি দুটো উপাদানে আলাদা করতে পারবো না, তার জন্য অনার্স লেভেলে পড়াশোনা বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতে হয়, সেটা আমাদের কোনো দরকার নেই, আমাদের শুধু এটুকু যদি মুখস্থ রাখতে পারি পরীক্ষায় লেখার জন্য যথেষ্ট। নিটে এর বাইরে একটা প্রশ্নও আসবে না। গ্রাফটা এঁকে দেয় নিটে। হ্যাঁ সানাউল, বলছি, হ্যাঁ স্যার, বলছি এই যে স্যার গ্রাফটা করলেন, তো নেগেটিভ ডেভিয়েশনের জন্য একটা লাইন নিচে আর লিন তাপের জন্য লাইনটা উপরে উঠলো, তো ওটা কি স্যার যখন গ্রাফটা করতে বলে তখন লিন তাপটা লিখে দিতে হবে ওখানে? না না, ওখানে লিন তাপটা লেখার তো কোনো দরকার নেই, ওটা তো আমি বোঝার জন্য বলেছি, এটা যদি মুছে দিতে বললে মুছে দিলেও যেতে পারে, লিন তাপটা লেখার দরকার নেই, আর মাঝখানে এই সরল রেখাটা আঁকারও কোনো দরকার নেই, এটা তো আদর্শ দ্রবণে, এটা কোনো দরকার নেই, ঠিকই বলেছে ও, এইটা লেখার কোনো দরকার নেই, সব অ্যারো ট্যারো তো আমি বোঝানোর জন্য বললাম, লিন তাপ শুধু এইভাবে ঢেউ আঁকলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা Yes. চলে আসবো হচ্ছে হ্যাঁ লাস্ট এই চ্যাপ্টারের শেষতম ধাপ, মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ। এটা সবাই বুঝতেই পারছে কেন মিনিমাম বয়লিং বলে, সেটাও তো আমি অলরেডি বলেইছি, উপাদানগুলোর থেকে এই অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্ক কম, কম কেন বলছে তাহলে এটা, নাহলে বয়লিং পয়েন্ট অফ দিস অ্যাজিওট্রপ, এই মিশ্রণটির স্ফুটনাঙ্ক ইজ লেস দ্যান বয়লিং পয়েন্ট অফ দ্য টু কম্পোনেন্টস, দুটো উপাদানের যা স্ফুটনাঙ্ক হবে রেসপেক্টিভলি, তাদের থেকে অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্কটা কিন্তু কম। মুখস্থ রাখতে হবে উদাহরণ আর গ্রাফটা। আর একটা কি বলেছিলাম, পজিটিভলি ডেভিয়েটেড রাউল্টের লয়ের যে অনাদর্শ দ্রবণগুলো, পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণগুলো, এরা এই মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ তৈরি করে, বলেছিলাম কি বলিনি? বলেছিলাম।
মিনিমাম বয়েলিং মানে কি? স্ফুটনাঙ্ক কম। কাদের স্ফুটনাঙ্ক কম হয়? যে দ্রবণের বাষ্পচাপ বেশি, সহজেই আরেকটু হলেই 1 atm চুমে ফুটতে শুরু করবে। আর বাষ্পচাপ বেশি মানেই পজিটিভলি ডেভিয়েটেড রাউল্টের সূত্রে দ্রবণ সমূহ তৈরি করে। আমি যে উদাহরণগুলো লিখবো, কারোর যদি ইচ্ছা হয় আগের পেজ দেখে দেখতে পারো, সেগুলো সবকটা দ্রবণই পজিটিভ ডেভিয়েটেড রাউল্টের সূত্র। প্রথম যেটা লিখছি নাম, সেটা হচ্ছে 96% ইথাইল অ্যালকোহল আর বাকি 4%। আচ্ছা, যে কোনো একটা পার্সেন্টেজ মুখস্থ রাখলেই তো হয়ে যায়, বাকিটা তো 100 থেকে বিয়োগ করলেই হবে। দুটোই মুখস্থ রাখার আমার মনে হয় না দরকার আছে বলে। আর হচ্ছে 4% এই জল, মানে ওজন বাই ওজন অনুপাত কিন্তু, ঠিক আছে, আয়তন আয়তন না। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1 ডিগ্রি সেন্টিগ্রেড। কমে গেছে, দুটো উপাদানের থেকেই কমে গেছে। আর আমরা কি মুখস্থ রাখতে পারি না, বলছে 32% ইথানল আর বাকি 68% বেনজিন। এর স্ফুটনাঙ্ক হয়ে যাবে 68 ডিগ্রি সেন্টিগ্রেড। নাম্বার 3, 95% অ্যাসিটোন আর বাকি 5% কার্বন ডাইসালফাইড। স্ফুটনাঙ্কটা হয়ে যাবে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, দুজনের চাইতেই কম। আর শেষ উদাহরণ 59% পিরিডিন আর বাকিটা মানে 41% জল। এদের স্ফুটনাঙ্কটা হয়ে যাবে 92.6 ডিগ্রি সেন্টিগ্রেড। যার যেটা সুবিধা সে সেটা মুখস্থ রাখতে পারো, যে কোনো দুটো পার্সেন্টেজ বয়েলিং পয়েন্ট সমেত। গ্রাফ সেই একই গ্রাফ, ওয়াই অক্ষে স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট আমরা বসাচ্ছি, এক্স অক্ষে আমরা কম্পোজিশন বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা নিচ্ছি উপাদান এ, এখানে উপাদান বি, তাহলে এখানে এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 0, এখানে এক্স বি ইকুয়াল টু 1, এক্স এ ইকুয়াল টু 0। কোন একটা উপাদান সংযুক্তিতে মনে করা যাক এখানে অ্যাজিওট্রপ তৈরি হয়েছে, এই রয়েছে। এবার হচ্ছে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। তা মনে করা যাক উপাদান এর বয়েলিং পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট কার না উপাদান এর। মনে করা যাক এটা হচ্ছে উপাদান বি এর বয়েলিং পয়েন্ট, তাহলে উপাদান সি এর বয়েলিং পয়েন্ট মানে বয়েলিং পয়েন্ট অফ দ্য অ্যাজিওট্রপ, সেটা দুটো উপাদানের চাইতেই কম, তাই না? মিনিমাম মানে কি, কম হবে। দুটো উপাদানের স্ফুটনাঙ্কের চাইতেই এই অ্যাজিওট্রপের স্ফুটনাঙ্কটা কম, মিনিমাম বয়েলিং। এবার যদি এটা আমাদের আদর্শ দ্রবণ হতো, তাহলে আমরা সহজ সরল সরলরেখা অঙ্কন করতাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা মোটেও আদর্শ দ্রবণ নয়। তাই জন্য আমরা ঢেউ আঁকবো, ঢেউ, একটা ঢেউ উপরে একটা ঢেউ নিচে। সেই একই ঘটনা, লিকুইড ভেপার, ভেপার লিকুইড। কি কারণ? লিন তাপ। কাজ শেষ, চ্যাপ্টার শেষ। মাঝখানের ওই হলুদ লাইনটা রাখার দরকার নেই, ওটা আঁকতে অসুবিধা নেই, কিন্তু লাগবে না। এনি কোয়েশ্চেন? শেষ। তাহলে 3খানা চ্যাপ্টার শেষ হয়ে এখন ইলেকট্রোকেমিস্ট্রি চলছে। কোন প্রশ্ন অ্যাজিওট্রপ থেকে? এনি কোয়েশ্চেন কারুর? এই তিনটাই করতে হবে স্যার, ব্যবহার স্যার এগুলোর। 3টে করতে হবে বলতে? মানে গ্রাফ আর উদাহরণ আর এটা গ্রাফ, উদাহরণ, ধর্ম। আহ, স্যার এগুলো অ্যাপ্লিকেশন। না, এগুলো হচ্ছে এক্সেপশনাল প্রপার্টিজ অফ সলিউশন, এগুলো অ্যাপ্লিকেশন নয়। অ্যাপ্লিকেশনটা তো হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, ভ্যান টপ ফ্যাক্টর, ওইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন।
বোঝা গেল তাহলে? মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা দেখায়? পজিটিভ ডেভিয়েটেড রাউল্ট দ্রবণগুলো। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা দেখায়? নেগেটিভ ডেভিয়েশনের রাউল্টের অনাদর্শ দ্রবণগুলো, রাউল্টের নয়, অনাদর্শ দ্রবণগুলো। তাহলে দ্রবণ চ্যাপ্টার থেকে এগিয়ে আমরা এবারে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ঢুকবো। সানাউল, কোনো প্রশ্ন আছে? না স্যার, আমি তো এই যে- আজকে ঢুকে যাবেন স্যার? একদম, স্যার কিছুটা যা সময় আছে, মিনিট 15। কিছুই স্যার তো সে নিউমেরিক্যাল গুলো এখান থেকে তো নিউমেরিক্যাল আসে না। না স্যার এই অ্যাজিওট্রপের চ্যাপ্টার থেকে কিছু আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যাল দেখাতে হবে, তাই তো? তো আচ্ছা, সেটা একটা ভালো প্রশ্ন। আমি কি করতে দেব নাকি নিজেই সব করব? আমি পরীক্ষা দেওয়ার মতন কি করতে দেব? আমি আমার কিন্তু নিউমেরিক্যাল করে কোনো লাভ নেই যতক্ষণ না তোমরা নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, আমি নিউমেরিক্যাল করছি। আপনি দেন স্যার। প্রিভিয়াস ইয়ারের স্যার, কোশ্চেনের স্যার। বই থেকে আমি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার আপনি কোন চ্যাপ্টার শুরু করবেন এবার? পি ব্লক, গ্রুপ 15 এলিমেন্টস। ঠিক আছে। মঈনুদ্দিন স্যার উনি গ্রুপ 16 নেবেন, ইলেকট্রোকেমিস্ট্রিটা শেষ হবে তারপর আমি 17, তারপর 18 এই অবধি পরীক্ষা সিলেবাস হবে, যেটা ঈদের জুলাইতে যেটা আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি নিউমেরিক্যালটা শুরু করে দিই। স্যার জুলাই কখন এক্সাম আছে? ঈদের 10 দিন পর স্টাডি লিভ হওয়ার পর জুলাইতে এক্সাম হবে। কোথায় জেনে স্যার যাবে মিশনে একটা। গিয়ে নাকি স্যার? এই পরিস্থিতিতে মিশনে গিয়ে কি সেটা আমি ঠিক জানি না, তবে জানতে পেরে যাবো তবে এক্সাম দেখা যাক। এই কোয়েশ্চেনটা মিশন খুলবে না। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ভালো করে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন অর্ডার অফ ডিক্রিজিং ফ্রিজিং পয়েন্ট? দাগ কেউ দেওয়া দরকার নেই, কেন দাগ দিচ্ছি? নিউমেরিক্যালটা দাগটা এবারে বুঝতে হবে, নিজেই মুছে দেওয়া যে দাগ দিয়েছো, যে দাগ দিয়েছো নামটা তো শো করছে। রেজওয়ান হ্যাঁ ঠিক আছে, এরকম বাচ্চাদের মতন ক্লাস 5-6 এর মতন এরকম কেন লেখো? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন অর্ডার অফ ডিক্রিজিং ফ্রিজিং পয়েন্ট? আচ্ছা, ডিক্রিজিং ফ্রিজিং পয়েন্টের অর্ডার বার করতে দিয়েছে। KNO3, BaCl2, সুগার, কপার সালফেট আর NaNO3, এই কটা দ্রবণ আছে। অপশন ডি 4 এ NaNO3 আছে একটা। আবার তো এটা কিভাবে করব, কোনো আইডিয়া? শুধু মোলারিটি দেওয়া আছে। আমি বলে দিচ্ছি, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবে। কোন ধর্মের কথা এখানে বলেছে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ভালো কথা, এটা একটা কলিগেটিভ প্রপার্টি, মানে দ্রাবের অণুর সংখ্যার উপর নির্ভর করে। KNO3 থেকে কটা যে দ্রাবের অণু পাওয়া যায় সেটা তোমরা চোখ বন্ধ করে বলবে 2টো স্যার, কিন্তু 1 মোল থেকে 2টো স্যার। 0.05 মোল থেকে কটা স্যার? 2 × 0.05, 0.1 খানা স্যার। হলো। BaCl2, বেরিয়াম ক্লোরাইড থেকে স্যার 3টে অণু পাচ্ছি, একটা Ba2+ আর একটা 2Cl-। 1 মোল BaCl2 থেকে 3টে অণু স্যার, তাহলে 0.04 মোল BaCl2 থেকে 3 × 0.04, 0.12 খানা পাচ্ছি অণু, কণা। সুগার
C12H22O11 সুগার ভাঙা যায় না, একবার সুগার হয়ে গেলে ওখান থেকে বেরোনো মুশকিল, কারণ সুগার হচ্ছে সমযোজী পদার্থ, আয়নে ভাঙে না, ও একটাই 1 মোল থেকে 1 মোল সুগার থেকে 1 মোল আয়ন, 1 মোল আয়ন নয়, 1 মোল কণা, তাহলে এই 0.14 মোল সুগার থেকে কটা কণা? 0.14 খানা কণা। কপার সালফেট, ব্লু ভিট্রিওল, দুটো কণা স্যার, Cu2+ আর SO4 2-। 1 মোল থেকে দুটো কণা, কটা মোল আছে? 0.075 মোল। সেখান থেকে কটা? 2 × 0.075, 0.15 খানা কণা। হ্যাঁ স্যার। এই কণার সংখ্যার সাথেই আমাদের খেলাটা খেলতে হবে। এবার যে দ্রবণের কণার সংখ্যা বেশি, তাহলে সেই দ্রবণের কি বেশি হবে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি হবে। একদম, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ সমানুপাতিক উইথ কণার সংখ্যা। কণার সংখ্যা, এর কণার সংখ্যা কার বেশি? এর কপার সালফেটের বেশি। আচ্ছা, একটা জিনিস ভাবো, মনে করা যাক আজকে একটা স্টুডেন্ট পরীক্ষায় নাম্বার কম পেলো, যদি ফ্রিজিং পয়েন্টে যদি পরীক্ষার নাম্বার হয়, তাহলে একটা স্টুডেন্ট এইচএস পরীক্ষায় তার নাম্বারটা ডিপ্রেশন হয়ে গেল, মানে কি তার নাম্বারটা কম হলো। যে দ্রবণের বেশি ডিপ্রেশন অ্যাকচুয়ালি তার নাম্বার কম, মানে যে দ্রবণের ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন বেশি, সে দ্রবণের ফ্রিজিং পয়েন্টটা আসলে সব থেকে কম হবে। তাহলে লিখতে পারি না আমরা, তাহলে ফ্রিজিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু 1 কণার সংখ্যা। যার ডিপ্রেশন বেশি তার ফ্রিজিং পয়েন্ট কম, এটা মাথায় রেখে দিতে হবে। সব থেকে ডিপ্রেশন কার বেশি? কপার সালফেট, তাহলে কপার সালফেটের ফ্রিজিং পয়েন্ট সব থেকে কম, অপশন নাম্বার 1। তারপর সুগার, তারপর BaCl2 সব থেকে কম কণা আছে KNO3, কম কণা মানে কম ডিপ্রেশন, মানে ফ্রিজিং পয়েন্ট বেশি। দেখা যাক বোঝা গেল কিনা। অপশন নাম্বার 1। কোন প্রশ্ন? ভালো করে ভালো করে। না স্যার। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমি একটা কোশ্চেন করতে দিই বরং। আচ্ছা, সবাই ততক্ষণ RLVP-র জায়গাটা, হ্যাঁ কি কিছু বলছো? হ্যাঁ সানাউল বলো। এটা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখা হয়ে গেলে বলো, আমি নোটস পাঠিয়ে দেবো। ইউটিউব লাইভ হলে পাঠাতাম না, পাঠাবো আমি আজকে। আচ্ছা, বাকিরা হচ্ছে RLVP-র সূত্রটা পড়ে নিতে হবে। পরের কোশ্চেনটা আমি RLVP থেকে দিচ্ছি। RLVP-টা দেখে নিতে হবে। ডেল্টা P/P0 ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। সানাউল হয়ে গেলে আমাকে একবার বলে দেবে। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। RLVP-র সূত্রটা হাতের কাছে রেডি রেখে আমি যে ফটোটা শেয়ার করছি, সেই কোশ্চেনটির আনসার আমাকে 5 মিনিটের মধ্যে সবাই ভয়েসে দাও।
RLVP ফর্মুলা প্রয়োগ করলেই কিন্তু কোশ্চেনটা এক্ষুনি হয়ে যাবে। কারুর হয়েছে? এখানে দুটো দ্রবণ আছে, একটাতে গ্লুকোজ মেশানো আছে জলের মধ্যে, আর একটাতে ইউরিয়া মেশানো আছে জলের মধ্যে। কত হলো? ক্যালকুলেশনটা করতে হচ্ছে। হুম ক্যালকুলেটর ইউজ করা যেতে পারে আপাতত। হয়ে গেলে আমাকে কেউ উত্তরটা বল, যে কোনো একজন উত্তরটা বল, যে কেউ, যার আগে হবে। এই কোশ্চেনটা করতে এত সময় লাগে, তাহলে নিটের এক একটা কোশ্চেন তাহলে কতক্ষণ ধরে শেষ হবে? থ্রি। আচ্ছা, তাও একজন উত্তর দিয়েছে, বাকিরা? তার মানে এত কিছু শেষে তারপরে আমাকেই করতে হবে, তাই তো? একজন উত্তর দিয়েছে, বাকি কারুর থেকে আমি উত্তর পেলাম না। 7-8 মিনিট হয়ে গেল। ইনজামুল কি বলছে? চ্যাপ্টার চলছে প্রায় দিন 15 ধরে।
RLVP হয়ে গেছে দুদিন আগে। এটা তো ক্যালকুলেটর ছাড়াই করা যায়, তাই না? দুটো দ্রবণ আছে, একটা গ্লুকোজ জল, একটা ইউরিয়া জল। দুটোরই RLVP সমান। RLVP অফ প্রথম দ্রবণ ইকুয়াল টু RLVP অফ দ্বিতীয় দ্রবণ। সূত্র কি RLVP এর? মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ that is equal to mole fraction of urea. Mole fraction of glucose কি করে বার করে? Number of mole of glucose divided by number of mole of জল plus number of mole of glucose. Urea number of mole of urea divided by number of mole of জল plus number of mole of urea. এবারে কত গ্রাম গ্লুকোজ আমাকে সেটাই বার করতে দিয়েছে, মানে আমার আননোনটাই তো N2। 100 গ্রাম জল মানে কত? 100/18 মোল জল প্লাস N2 হলো। এবার 1 গ্রাম ইউরিয়া, ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60। ইউরিয়ার ফর্মুলাই আমার মনে হচ্ছে অনেকে জানে না, NH2CONH2। ইউরিয়ার ফর্মুলাটা কি? NH2CONH2। তাহলে কি হবে? 1 গ্রাম ইউরিয়া মানে 1 এর 60 মোল, আবার নিচে 1 এর 60 প্লাস 50 গ্রাম জল মানে 50/18। এই হচ্ছে ক্যালকুলেশন, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবারে এই ক্যালকুলেশনটা লসাগু করে করতে হবে, তাই না? লসাগু করে করতে হবে, সেটা কি আমি করবো নাকি? লিখি তাহলে 18N2 ডিভাইডেড বাই হচ্ছে 18N2 প্লাস 100 দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা 60 আর 18 এদের লসাগু কত? 180, তাই তো? এটাকে আমি লিখতে পারি না যে 1 এর 60 আর নিচে হচ্ছে 180, তাহলে ওপরে হচ্ছে 3 প্লাস এখানটাতে 500। তো এখানে কেটে কুটে কি দাঁড়ালো? 3 আর এখান থেকে 6, তাহলে N2 বেরিয়ে যাবে। N2 বেরোনোর পর N2 মানে কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট। কার? গ্লুকোজের। গ্লুকোজের আণবিক ওজন কত? 180 বেরিয়ে যাবে। ওজন বার করে নেব, অ্যান্সারটা 6 গ্রামই হবে। মানে যে খেটে খুঁটে উত্তরটা দিয়েছে একদম কারেক্ট উত্তর দিয়েছে। ক্যালকুলেশন তো করতে হবে, ক্যালকুলেটর ছাড়াই এটা করা যায়, তাই না? কারোর কোনো কোয়েশ্চেন? কারোর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার সবার? তাহলে পরের দিন থেকে আমরা পি ব্লক শুরু করে দিতে পারি। গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ শুরু করে দেবো পরের উইক থেকে, এবং সেটা চলবে। তারপর গ্রুপ 17, আর ওদিকে মর্দিন স্যার উনিও গ্রুপ 16-18 করে দেবেন ইলেকট্রোকেমিস্ট্রির পর। চলো তাহলে আজকে অবধি থাক, আবার দেখা হবে মানডে।